চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছে। হত্যার বিচার চেয়েছিলাম, আমরা আর কিছু চাই নাই, এই বিচার করা হয় নাই। আমার যে ছেলের বউ ছিল সামিরার বাবা, সামিরা 3টা বিয়ে করলো কিভাবে, কি কারণে? সে যে খারাপ প্রমাণ হয়ে গেছে। সামিরা আজকে সকল নারী জাতের আমার মনে হয় কলঙ্ক। আজ পর্যন্ত কোনো একটা প্রতিবাদ করে নাই, কোনো একটা মিটিং করে নাই, কোনো একটা মিছিল। ও যে সময়টা মারা যায় সেই সময়টা তো তুঙ্গে ছিল একেবারেই। তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের আমি জানাচ্ছি। আরেকটি শেষ কথা আমরা চাই এই যারা এখানে ভক্তবৃন্দ আছে, সালমান শাহর মা এখন তো জীবিত আছে, সেই নারীকে, এই কলঙ্কিত নারীকে আমরা দেখতে চাই না বাংলার মাটিতে। নায়িকা মডেল শাবনূর এখন ওরা জেগে ওঠা উচিত অস্ট্রেলিয়া থেকে। শেষ পর্যন্ত সামিরা এমনকি ডন কোনো মতেই রেহাই পেল না ফাঁসির হাত থেকে। বহু বছর আগে মারা যাওয়া এই সালমান শাহের ভক্তরা সালমান শাহের মৃত্যুর রহস্য জেনে টোটালি অবাক হয়ে গিয়েছে। নিজের স্ত্রী হয়ে কিভাবে সালমান শাহকে 12 লক্ষ টাকা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে সেইটা ইতিমধ্যে কম বেশি সবাই শুনেছেন। তবে ইতিমধ্যে নাকি আদালত সরাসরি সালমান শাহর স্ত্রী সামিরা এমনকি ডনের প্রকাশ্যে ফাঁসির রায় দেয়। সাধারণ মানুষের আন্দোলন যেন কোনো মতেই থামতেছে না। তারা চায় তাদের মহানায়কের যেই রকম নির্মমভাবে মেরেছে এইটা সঠিক বিচার। তো প্রিয় দর্শক, চলুন বাড়তি কথা না বলে আগে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। বিচার চাই, এটা স্বাভাবিক কথা। এটা যদি হত্যা হয়ে থাকে তো বিচার হবে না। একটা কথা বলেছিলেন আপনি যে আপনার কেন আসলে বিশ্বাস হলো না যে সালমান শাহ আত্মহত্যা করতে পারে? কারণ এত যেই ছেলেটার ভিতরে এত আনন্দ, যেই ছেলেটা এত চঞ্চল, যেই ছেলেটা এত ইমোশনাল, যেই ছেলেটা মানুষের জন্য কাঁদে, মানুষকে ভালোবাসে, মানুষের দরদি একটা মানুষ, মানুষের কষ্টে সে কাঁদে, সেই ছেলে কেন আত্মহত্যা করতে যাবে? আত্মহত্যা কারা করে? যারা গুমটো টাইপের মানুষ, যারা চুপচাপ থাকে, যারা কষ্টে কষ্টে বড় হয়। সালমান তো কষ্টে কষ্টে বড় হয়নি, সে তো অভাবী ঘরের সন্তান না, সে তো চঞ্চল একটা ছেলে। চঞ্চল মানুষ সহজে আত্মহত্যা করে না। এটা সাইকোলজিক্যাল যে যারা আছে তারা বলেন যে চঞ্চলরা কখনোই আত্মহত্যা করে না। সেই হিসাবে আমি চিন্তা করি যে ও আত্মহত্যা করতে পারে না। এখন ওকে কে হত্যা করেছে এটা তো আমি দেখিও নেই, জানিও না। শুন কথা সব, হ্যাঁ শুনছি যে এটা বলছে, কিন্তু আমার বিশ্বাসটা হলো কেন আত্মহত্যা করবি? ওর কারণটা কি? কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। তো যেহেতু আমি কারণ খুঁজে পাচ্ছি না, সেহেতু আমি মেনে নিতে পারছি না। এটা আমি প্রথম থেকেই বলেছি যে আমি প্রথম থেকেই বলেছি যে আমার এটা বিশ্বাস হয় না। তো ভাই, আমার যদি বিশ্বাস না হয় আপনি কি জোর করে বিশ্বাস করাবেন? আমাদের প্রিয় নায়ক, জানি আপনার খুব স্নেহের ছিলেন সালমান শাহ, আসলে অকালেই চলে গেল সালমান শাহ। কিভাবে জানি না আমরা, একটু যদি বলতেন আমাদেরকে যে তার বিষয়টা নিয়ে আসলে কি বলবেন? দেখেন, তার বিষয় নিয়ে আমি অনেকবার বলেছি। আমি বলেছিলাম যে একটা ছবি তখন ডাবিং চলছিল, ডাবিং এর সময় সালমানেরও ডাবিং ছিল তখন। ছবিটা সম্ভবত আনন্দ উৎসব। তো ডাবিং এর এখানে আমি বসা, সালমান শাহ গাড়ি থেকে নামলো। তখন কটা বাজে? 7টা, 7:30 এরকম, বা 8টা বাজে এরকম হবে। সে আসলো, এসে খুব তাড়াহুড়া করে গাড়ি থেকে নামলো, নেমে আমাকে বললো যে না ভাই, তুমি যাও না, কিন্তু বসো, আমি আসবো, তোমার সাথে আমার কথা আছে, এবং আজকে আমরা আড্ডা মারবো দুজনে। তা ও আমাকে খুব ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, কারণ বয়সে তো আমার ছোট, তাই না? ওর আজকে বয়স কত হতো? 54 বছর। আমি কম করে হলো ওর চেয়ে 10 বছরের বড়, তাই না? তো ওই সময় ও একটা বাচ্চা ছেলে, আমার বয়স তখন হয়তো 30-32 বছর বয়স ওই সময়। তো যাই হোক, সে চলে গেছে। চলে যাওয়ার পর তো শুনলাম সে আত্মহত্যা করেছে। আমি তখনও বিশ্বাস করিনি সে আত্মহত্যা করেছে, আমি এখনো করি না। এটা আমি বরাবরই বলেছি। কে তাকে হত্যা করেছে, কে করেনি, এটা আমি জানি না, এটা আমি বলতেও পারবো না। এখন শুনছি কে কে আছে না আছে, অনেকে সাক্ষাৎকার দেখছি, যারা জড়িত ছিল তাদেরও সাক্ষাৎকার দেখেছি, এবং এটা অপমৃত্যু হিসাবেই কেসটা নেওয়া হয়েছিল তখন। এখন আবার নতুন করে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া হয়েছে। আমি জানি না এটার রেজাল্ট কি হবে,
এটা কিন্তু আমি জানি না। কারণ একটা নায়ককে যদি আসলে হত্যা করাই হয়, তখনকার সময় এটা হত্যা বিচার হলো না, অপমৃত্যু হলো। আর এই দেশের মানুষ এখন বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, সবার প্রতি কিন্তু একটা অশ্রদ্ধা চলে আসছে। এটা যে আমার তা না, কিন্তু সবার, মানে কেমন যেন একটা প্রশাসনকে কেউ মানছে না। মানে আর প্রশাসনকে যখন আপনি মানবেন না, তখন কিন্তু আইন কানুন ভালো থাকবে না, উশৃঙ্খলতা বেড়ে যাবে। এই যে রায়টা দিল, কি বলবেন আসলে এখানে? এক নাম্বার, আমি এই মুহূর্তে এই সালমান শাহর এই রায়ের ব্যাপারে কিছুই বলবো না, শেষ না দেখা পর্যন্ত। আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে যে হোক, অনেকদিন পর হলেও অন্তত পক্ষে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া তো হয়েছে, এটাতে আমি খুব শান্তি পেয়েছি। তবে এই যে শান্তিটা পাওয়া, এটা যেন অশান্তির রূপ ধারণ না করে। এই যে মানুষের স্বপ্ন, সালমান শাহর অনেক ভক্ত আছে যারা হয়তো সালমান শাহের ছবি দেখে নেই তখনকার সময়, যেটা সত্যি কথা। অনেক বাচ্চা ছিল সালমানের ভক্ত, এটা হতেই পারে। যেমন আমি পৃথিবী থেকে চলে গেলাম, তখন আমার ভক্ত রয়ে গেল, তবে আমার ছবি দেখলো, দেখে বললো না নানা শাহর অভিনয় খুব ভালো লাগতো। ভক্ত তো অন্য জিনিস, ভক্ত বয়স দিয়ে বিচার করা যাবে না। যেই সময় সালমান ছিল ওই সময় হয়তো অনেক, এখন যারা তার ভক্ত আছে তারা সালমানকে দেখেই নাই, কিন্তু পরবর্তী সময় এই ছবিগুলো দেখেছে, দেখে তাদের ভালো লেগেছে। ভক্ত হতেই পারে, হ্যাঁ তৈরি হয়ে গেছে, এটা অটো তৈরি হয়ে গেছে, ছবি দেখেছে, গল্প শুনেছে, তৈরি হয়ে গেছে। এটা কোনো অন্যায় না, এটাকে আমি কোনো অন্যায় বলবো না। আর কারোর প্রতি হিংসা নিয়ে কথা বলা ঠিক না। আর একটা শিল্পীর প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত, প্রত্যেকটা শিল্পীর। না, আমি তাকে চিনি না, যেহেতু আমি তাকে চিনি না, তার সাথে আমার পরিচয়, উনি প্রযোজক ছিল এতটুকু জানি। যখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি তখন আমি শুনেছি উনি প্রযোজক, কিন্তু ওনার যেহেতু কোনো ছবিতে আমার কাজ করা হয়নি, ওনার সাথে আমার পরিচয়ও নাই। একদিন দেখেছি ওনাকে, কারণ আমি যে দেখেছি ওনাকে, এটা তো আর অস্বীকার করা যাবে না, তাই না? এটা মিথ্যা কথা তো আমি বলতে পারবো না। আমার সাথে ওনার দেখা হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ আপনি কেমন আছেন, আমাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, এই এতটুকুই কথা হয়েছে। হ্যাঁ, ওনার সম্বন্ধে আমার খুব একটা ধারণা। এখন দেখেন, আসামি করা হয়েছে, না না, আমি বলছি এরা তো সব কাছের লোক, যেমন স্বামীরা কাছের লোক, স্বামীরা শাশুড়ি কাছের লোক, ডন কাছের লোক, ডন তার প্রিয় বন্ধু। যখন কোনো মানুষ, যেমন আমাকে যদি কেউ হত্যা করে, তখন কিন্তু আমার বাসায় কাকে পুলিশ সন্দেহ করবে? প্রথম স্ত্রীকে। যদি এখানে বাইরের কেউ না আসে, তাহলে আমার স্ত্রীকে সন্দেহ করবে, আমার সন্তানকেও সন্দেহ করতে পারে। তো এই জিনিসগুলো হতেই পারে, কিন্তু প্রমাণবিহীন কে হত্যা করেছে বা এরা আছে কিনা জড়িত, এটা আমি বলবো না। কিন্তু গড়ে তো তারাই ছিল, আর তো কেউ নাই। না, এটা তো আমি দেখি নাই। না, আপনি দেখেন নাই, আমাদের ধারণা, বক্তদের ধারণা, বা না, ধারণা করে কোনো কিছু তো বলা যাবে না। কারণ আমি ধারণা করে একটা মানুষকে ক্রিমিনাল তৈরি করে দিলাম, তাহলে সে ক্রিমিনাল হয়ে গেল, তার বিচার হবে, এটা ঠিক না। সারা জীবনে তারও তো একটা জীবন। আজকে যদি মনে হয়, যদি মনে করেন ডন নাই তার মধ্যে, তখন এই যে ডনের যে কেরিয়ার, ডনের যে আজকে যে সম্মানটা গেল, যে সে তো হত্যা করেনি, যদি না করে থাকে, সত্যি যদি না করে থাকে, তাহলে তার জীবনটা তো শেষ হয়ে গেল। মানুষের সামনে সে দাঁড়াতে পারবে না, লজ্জায় তার মাথা নত হয়ে যাবে। আর যদি সে এটার মধ্যে থেকে থাকে, তাহলে তার যা আইনে যা নিয়ম তাই হবে। হ্যাঁ, এটা আইন দেখবে। আমি ডনকে, কারণ সে আমার সহশিল্পী, এবং আমি সালমানকে যেমন আদর করতাম, ডনকে আমি আদর করি, অস্বীকার করার কোনো জোর নাই। তো শিল্পী তো সে, আমি তো প্রত্যেকটা শিল্পীকে ভালোবাসি। আপনি মিশা সওদাগর বলেন, আপনি আলিরাজ বলেন, ড্যানি সিডাক বলেন, রুবেল বলেন, আরো যারা শিল্পী আছে আমার সমসাময়িক, তারপরে নায়িকাদের মধ্যে মৌসুমী, শাবনূর, নিপুণের সাথে আমার কাজ করা হয়নি, কিন্তু নিপুণ আমার সাথে ইলেকশন করেছে, খুব ভালো সম্পর্ক ওর সাথে আমার, এবং এখনো ভালো সম্পর্ক। কারণ আমি কোনো শিল্পীর সাথে সম্পর্ক নষ্ট করব না, আর বিনা কারণে একটা শিল্পীকে আমি দোষী বানাবো না। হ্যাঁ, যদি প্রমাণ হয় যে ডন এটার মধ্যে জড়িত ছিল, আমি খুব কষ্ট পাবো, প্রচন্ড কষ্ট পাবো, এবং ডনের প্রতি আমার এমন ঘৃণা জন্ম হবে, আমার কাছে তখন মনে হবে পৃথিবীতে বন্ধু শব্দটা আর হওয়া উচিত না, বন্ধু বলে আর কিছু নাই।
কারণ আমি ডন আর এই সালমানের বন্ধুত্বটা আমার নিজের চোখে দেখেছি। তারা দুজন একসাথে হাঁটতো, দুজন দুজনকে জড়িয়ে ধরতো, দুজন দুজনের বাসায় যেত, কত আনন্দ তাদের ভেতরে। আর আমি যদি আজকে সত্যি প্রমাণ হয়ে যায় যে ডন এই হত্যার মধ্যে জড়িত ছিল, তাহলে আমি এর চেয়ে কষ্ট বোধহয় পৃথিবীতে আমার আর পাওয়ার কিছু নাই। মেনে নিতে পারবেন না? না, এটা মেনে নেওয়া তো কঠিন, অনেক কঠিন, এটা খুব কঠিন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, হত্যার বিচার কিন্তু কখনো না কখনো হয়, আজ হোক কাল হোক। প্রকৃতিও তার বিচার করে, স্রষ্টা কখনো না কখনো এই বিচারটা করে দেন। পৃথিবীর মানুষের কাছে বেঁচে গেলেও স্রষ্টার কাছে বাঁচা যাবে না, কারণ মানুষ হত্যা এমনিতেই মহাপাপ। এটা আমাদের ধর্মে স্পষ্ট বলা আছে যে মানুষ হয়ে মানুষকে হত্যা করো না। আপনি সর্বশেষ কি চান আসলে? বিচার চাই, এটা স্বাভাবিক কথা। এটা যদি হত্যা হয়ে থাকে তো এটা বিচার হবে না। কিন্তু এটা দুঃখজনক, আজকে 29 বছর পর এটা হত্যা মামলায় রূপান্তরিত হলো, এটাও সব দুঃখজনক। সেটাই জানতে চাচ্ছি, আমরা কোন দেশে আছি যে একটা সেলিব্রিটি, যাকে বাংলার শিক্ষিত লোক থেকে আরম্ভ করে রিকশালাও ভালোবাসে, শিল্পীরাও যাকে ভালোবাসে, সেই মানুষটার বিচার আজকে হত্যা মামলা হলো 29 বছর পর। তো এই দেশে বিচারের এবং প্রশাসনের উপরে মানুষের আস্থা বিশ্বাস কেমন করে থাকবে বলেন? আপনি সালমান শাহ যখন মারা যায় আপনি দেখতে চাননি, নিজেই বলেছেন। হ্যাঁ, আমি সহ্য করতে পারবো না। তো কেন? এই এটা কারণটা হলো আমার, দেখতে যাবেন কিনা? না, আমি কেউ মারা গেলেই দেখতে যাই না, পারি না আমি, এটা আমি সহ্য করতে পারি না। কারণ আমার বড় ছেলে মৃত্যুর পর আমি কোনো লাশ সহ্য করতে পারি না। আমি সেই লাশটা দেখলে আমার বড় ছেলের কথা মনে হয় এবং এতে আমার খুব প্রবলেম হয়। আমার ঘুমাতে প্রবলেম হয়, আমার হাঁটতে প্রবলেম হয়, আমার চলতে প্রবলেম হয়, তখন আমার পৃথিবীর কিছুই ভালো লাগে না। তো যে কারণে কেউ মারা গেলে অনেকে কষ্ট পায়। আমার মামা মারা গেছে, আমি দেখতে যাইনি। আমার বাবা যখন মারা গেছে আমি কিন্তু তার লাশ দেখিনি, কারণ আমি এটা সহ্য করতে পারি না। আর চলে যাওয়ার পর দেখা, না দেখলেই কি, না দেখলেই কি। সালমানকে আসলে দেখতে না, ঢাকায় ছিলেন? হ্যাঁ, ঢাকায় ছিলাম আমি সহ্য করতে পারবো না তো। আর মানুষ এটা সুন্দরভাবে নিবে না, কারণ আমি যখন সালমানকে দেখতে যাব সেই লাশটা দেখার পর আমি নিজেকে ধরে রাখতে পারবো না, আমার সেই শক্তি নাই নিজেকে ধরে রাখার। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে, না না ভাই আপনি কি ভয় পান? না, আমি ভয় পাই না, কিন্তু যে সিচুয়েশনটা তৈরি হবে সেটা মানুষ সেটাকে সুন্দরভাবে নিবে না। কারণ তখন হয়তো দেখা গেল আমি চিৎকার করে কান্না করছি, আমি হয়তো ওই লাশটাকে শক্ত হাতে ধরে রেখেছি, হয়তো আমি তাকে যেতে দিব না। এই ঘটনা যখন ঘটবে তখন কি জনগণ আমাকে সুন্দরভাবে নিবে বলেন? আমাদের দেশের মানুষ এগুলি সুন্দরভাবে নেয় না। সালমানকে দেখলে ঠিক তাই করতেন আসলে? সালমানকে কেন, আমি কোনো লাশ দেখলেই সহ্য করতে পারি না। আমি যেমন আমার সন্তানটাকে শক্ত করে ধরে রেখেছিলাম যে না আমি তাকে যেতে দিব না, আমার সন্তান মুক্তি পারে না, তো আমার তো ওই সিচুয়েশনটা তৈরি হয়ে যাবে। তখন সবাই বলবে না না সে অ্যাক্টিং করছে, এটাও তো আমার পক্ষে সহ্য করার না। তাই নিজেকে একটু দূরে রাখি আমি। এটা কে কি মনে করে, নানাশা কি ভয় পায়? না, নানাশা মৃত্যুকে কখনোই ভয় পায় না। নানাশাকে আল্লাহ ভয় দিয়ে তৈরি করেনি, এটা অনেকে বুঝে না। আমি মৃত্যুকে কোনো ভয় পাই না। আর আমাকে কেউ মারতে আসলে, সত্যি কথা বলি, যে মারতে আসবে সে মরে যাবে, আমি তাকে মেরে ফেলবো, তারপর আমি মরবো। আমি এত সোজা মানুষ না, কিন্তু আমি এত ভীতু মানুষও না। আর আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না, এক কথাই শেষ। সালমানের স্কেলনের বাসায় গিয়েছিলেন কখনো? আমি কোনো শিল্পীর বাসায় কিন্তু কখনো যাই না। আপনার খুব স্নেহের আদরের? না না, কারো বাসায় আমি যাই না, কখনোই যাই না। আমাকে না ডাকলে আমি যাই না। না, আমরা তো এমনি দেখা হতো প্রতিদিন, আর বাসায় যাওয়ার কি দরকার? এখন একটা মানুষের সাথে প্রতিদিন দেখা হচ্ছে, প্রতিদিন ঘুরে বেড়াচ্ছি, একসাথে আছি, তো এখানে বাসায় সময়টা কোথায়? আর ওই সময় আমিও খুব ব্যস্ত ছিলাম, সালমানও খুব ব্যস্ত ছিল, যার জন্য হয় কি কেউ আমার বাসায় শুধু একবার গেল ওই আনন্দ ছবিতে নেওয়ার জন্য। আচ্ছা, এই একবার ও গিয়েছিল, হ্যাঁ আসছিল বাসায়। ওর বাসায় হয়তো আমার যাওয়া হতো, কিন্তু হয়নি। ওই যে
মানে অনেক কিছু হতে হতেই তো চলে গেল পৃথিবী থেকে। আপনার সাথে বেশি দিন আসলে আনন্দ সুরে সময় দেননি সালমান শাহ? না, অনেক দিন, প্রায় 5-6 মাস। আনন্দ সুর, হ্যাঁ, শুটিং কি তখন তো শুটিংটা ভেঙে ভেঙে হতো না, এখনকার মতো তো না যে হুট করে ছবি শেষ হয়ে গেল। তখন তো একটা ছবি হতো 1 বছর লাগতো। আগেরকার ডিরেক্টররা তো হুট করে একটা ছবি, আর শিডিউলেরও ব্যাপার ছিল তখন। এখন তো মনে করেন একটা ছবি শিডিউল একটানা দেওয়া যায়, ওই সময় তো একসাথে দেওয়াও যেত না, তাই না? যেমন আমি আনন্দ অশ্রুর সময় আমার একসাথেই 6টা-7টা ছবি অভিনয়, তো আমার তো সবগুলো তো শিডিউল দিয়ে কাজ করতে হতো। সালমানেরও সেই অবস্থা। ওই সময় এত ব্যস্ত? হ্যাঁ, সালমান, আমি প্রচন্ড ব্যস্ত তখন ওই সময়। তো ব্যস্ততা তো হুট করে কারো বাসায় যাওয়ার ভিতরে টাইম লাগে। কেন, আনন্দ অশ্রু কি খুব খারাপ ছবি ছিল নাকি? আমি জানতে চাচ্ছি আনন্দ অশ্রুটা করেছি এই কারণে, ওই আমার না ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে, কারণ ক্যারেক্টারটা দুর্দান্ত একটা ক্যারেক্টার, যে সে কথা কম বলে, তার এক্সপ্রেশন, তার হাঁটা চলা, এই স্টাইলটা আমার ভালো লেগেছে। এবং এই স্টাইলটা আমি নিজে তৈরি করেছি। এটা অনেক কথা ছিল, অনেক ডায়লগ ছিল। আমি শিবলি ভাইকে বলেছি, শিবলি ভাই এত ডায়লগ বলা দরকার কি, ফরিদি তো আছে এই ডায়লগ বলার জন্য, ফরিদি ডায়লগ বলুক, আমি কথা কম বলি। এইভাবে আমরা তৈরি করে নিয়েছি। এটা শিল্পীরা ডিরেক্টরের সাথে যদি একটা কমিউনিকেশন থাকে ভালো, তাহলে এটা তৈরি করা যায় সঠিকভাবে। তদন্ত হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই মামলাটা। এখন কথা হলো, বন্ধ হয়ে গেলে কিছু করার নাই। আমি চাই যে সত্য জিনিসটা বেরিয়ে আসুক, এটাই আমি চাই, আর কিচ্ছু না। শুনছি অন্য জায়গায় বিয়ে করছে, ওখানে নাকি তার ছেলে মেয়েও হয়েছে। উনি মা জাতের কলঙ্ক, উনি স্ত্রী জাতির কলঙ্ক, উনি পুরা নারী জাতের কলঙ্ক, ঠিক আছে? ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা আছি, চুলের মুঠিতে ধরে আইনে একটা গণধোলাই দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওনাকে রিমান্ডে আনলেই সব খবর বের হয়ে যাবে। সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচারের আশায় দীর্ঘ 29 বছর আমরা ওয়েট করতেছি। ওনার হত্যাটাকে মানে আত্মহত্যা বলে চালিয়ে দিতেছে। হ্যাঁ, তারপরে আপনার সামিরা হকের প্রধান আসামি উনি। হ্যাঁ, ওনার পিছনে আরো বড় বড় নেতাকর্মীদের হাত আছে। উনি মরার পর 3টা বিয়ে কিভাবে করে? উনি যদি সালমান শাহ, শুনছি ছোটবেলায় নাকি ওনারা লাভ ম্যারেজ করছে, তো এটাকে বলে কি লাভ ম্যারেজ? উনি মরার পর 3টা বিয়ে করছে, ঠিক আছে? আর এটা পরিকল্পিত হত্যা, ঠিক আছে? আর উনি তো একটা দুশ্চরিত্র মহিলা, যে কিনা ওনার কেয়ারটেকার বাসায় যে কোনো একটা কাজে আসছিল, তো আয়সা থেকে উনি বিবস্ত। সালমান শাহ বাসায় উনি কিভাবে এরকম বিবস্ত থাকে? উনি তো একদম লম্পট একটা দুশ্চরিত্র মহিলা। এখন যদি আইন যদি ওনাকে যদি শাস্তি না দেয়, তা আমরা সাধারণ জনগণ নিজের হাতে আইন নিতে বাধ্য হব, ঠিক আছে? তো আমরা অচিরে চাই সালমান শাহ হত্যার বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। এর মধ্যে আছে ডন আছে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই আছে। আচ্ছা, সালমান শাহ মারা যাওয়ার পর ওনার মানে ক্লোজ ফ্রেন্ডরে কিভাবে উনি বিয়ে করে? ওনার ভিতরে যদি সামান্যতম মানবতা থাকে, সামান্যতম শোকের ছায়া থাকে, তাহলে কেন ঠিক এসে নিজের বন্ধুকে বিয়ে করে? উনি হচ্ছে মা জাতির কলঙ্ক। শুনছি অন্য জায়গায় বিয়ে করছে, ওখানে নাকি তার ছেলে মেয়েও হয়েছে। উনি মা জাতির কলঙ্ক, উনি স্ত্রী জাতির কলঙ্ক, উনি পুরা নারী জাতির কলঙ্ক, ঠিক আছে? ওনাকে এখন যে কোনো প্রান্তের থেকে সালমান ভক্ত আমরা যারা আছি, চুলের মুঠিতে ধরে আইনে একটা গণধোলাই দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওনাকে রিমান্ডে আনলেই সব খবর বের হয়ে যাবে। কথা আছে, কান টানলে মাথা আসে, ঠিক আছে? পরিশেষে একটা কথাই বলবো, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সেটা আগেও বলছি, এখনো বলছি। আমি ছোটবেলা থেকে ওনার ফ্যান, ঠিক আছে? উনি যখন মারা যায় আমি ক্লাস 5-এ পড়ি। না দেখি নাই, ওনার লাস্টটাও দেখি না। আর উনি যদি আত্মহত্যা করবো, ওনার লাস্টটা একদম মানে স্বাভাবিক, একদম উনি ঘুমাইছিল, যেটা পেপার পত্রিকা আসছে, ঠিক আছে? তো ওনার যদি একটা মানুষ ফাঁসি দেয়। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন মহানায়ক সালমান শাহর মৃত্যুর দাবিতে এইবার কেঁপে উঠেছে জনতা। জাতি জানতে চায় যে সালমান শাহর কেন এইরকম পরিণতি করেছে তার স্ত্রী সামিরা, কেন সালমান শাহকে না ফেরার দেশে পাঠিয়ে একাধিক পুরুষের সাথে মেলামেশা করতেছে তার স্ত্রী। তবে ইতিমধ্যে আরো শোনা যাচ্ছে ডন এমনকি সামিরা নাকি দুইজনের দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশ তাদেরকে সেখানেই গ্রেপ্তার করে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও দেখার পর আপনাদের কি মতামত, এমনকি এই ডন সামিরাকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।